সুমিত্রা দেবীর একমাত্র মেয়ে সীমার শুভাশিসের সঙ্গে বিয়ে ঠিক হয়। সীমার বিয়ের পাকা কথা হওয়া মাত্রই সীমার 4 বৌদি দীপ্তি, অনামিকা, পিয়ালি এবং সঙ্গীতা খুবই খুশি হয়, কারণ তারা 4 বৌমা নিজেদের একমাত্র ননদকে খুবই ভালোবাসে। অন্যদিকে সীমার বিয়ে ঠিক হবার পর সুমিত্রা দেবী ঠিক করে সে তার 4 বৌমার হাতে 4 রকমের দায়িত্ব দেবে। আমি চাই আমার একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানে সমস্ত দায়িত্ব তোমরা 4 বউ হাতে তুলে নাও। কি বলো, তোমরা পারবে তো? আমার কিন্তু একটাই মেয়ে, তাই ঘরের সবাই মিলে আমার মেয়ের বিয়ের কাজে হাত লাগাবে, এতে সীমারও কিন্তু অনেক ভালো লাগবে। হ্যাঁ মা, আমরাও ভেবেছি আপনাকে একই কথা বলবো। আমাদের একমাত্র ননদের বিয়ে আমরা এমন ধুমধাম করে করব যাতে পাড়ার সকলে মনে রাখে। আপনি সীমার বিয়ে নিয়ে কোনো চিন্তা করবেন না, কে কি দায়িত্ব পালন করবে আপনি শুধু তাই বলে দিন। বাকি 3 বৌমাও বড় বৌমার কথাই সায় দেয়। সুমিত্রা দেবী 4 বৌমার এরকম উৎসাহ দেখে অত্যন্ত খুশি হয়। তাই তখনই সুমিত্রা দেবী তার বড় বৌমা দীপ্তিকে রান্নাবান্নার মেনু, বাজার করা ইত্যাদির দায়িত্ব দেয়। মেজ বউ অনামিকাকে ডেকোরেশনের দায়িত্ব দেয়। সেজ বউ পিয়ালিকে অতিথি আপ্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে সঙ্গীতাকে সীমার সাজ পোশাকের দায়িত্ব তুলে দেওয়া হয়। আমি এমন ক্যাটারিং সার্ভিস বুক করব যাদের হাতে রান্নাবান্না খেলে লোকে আর পেট নিয়ে উঠে বাড়ি যেতে পারবে না। অক্টোপাস ক্যাটারার খুব ভালো খাবার দাবার বানায়, তাই আমি ভাবছি অক্টোপাস ক্যাটারারকেই আমি সীমার বিয়ের মেনুর দায়িত্ব দেব। হ্যাঁ ঠিক আছে দিদি, আমাদের ননদের বিয়েটা একদম ইউনিক করতে হবে, এমন বিয়ে যে আগে কেউ কখনো দেখেনি। আমি তো প্রিন্টারেস্ট থেকে পিঙ্ক আর গোল্ড থিমের প্যান্ডেল ডেকোরেশন দেখে রেখেছি, ওই ডেকোরেশনগুলোই সীমার বিয়েতে করা হবে। আমি ভেবেছি 5 স্টার হোটেলে যেরকম ট্র্যাডিশনাল ভাবে অতিথিদেরকে বরণ করে নেওয়া হয় সেরকম ভাবে আমরা আমাদের সমস্ত গেস্টদের বরণ করব, তাহলে একটা ক্লাসি ফিল হবে। কিন্তু আমি তো সীমার জন্য ডিজাইনার লেহেঙ্গা, সারারা, বেনারসি শাড়ি আরো অনেক কিছু কিনে আনবো। এমন ডিজাইনার শাড়ি আনবো যে লোকজন সীমাকে দেখে হিংসায় চলে উঠবে। সীমাকে আমি পুরো প্রিন্সেসদের মতো করে সাজাবো। এভাবেই 4 বৌমা নিজেদের মধ্যে যুক্তি করতে থাকে, যে যার প্ল্যানিং মতো নিজেদের দায়িত্ব পালন করতে শুরু করে দেয়। 4 বৌদি যেহেতু ঠিক করে তাদের ননদের বিয়ে ভীষণই ইউনিক ভাবে হবে, তাই তারা বিয়ের থিম থেকে শুরু করে রান্নাবান্না, সাজগোজ সমস্ত কিছু অন্যরকম ভাবে প্রস্তুত করবে বলে ঠিক করে। উফ, আমার যে কি ভালো লাগছে আমি তো বলে বোঝাতেই পারবো না। আমার 4 বৌদি আমার বিয়ের জন্য যেভাবে খাটাখাটনি করছে তাতে মনে হচ্ছে এই পাড়ার মধ্যে আমার বিয়েটাই সব থেকে সেরা হবে। হ্যাঁ রে মা, তুই কোনো চিন্তা করিস না, তোর 4 বৌদি তোকে প্রাণ দিয়ে ভালোবাসে, তোর বিয়েটাই সেরা হবে দেখে নিস। এখন যা, তোর ছোট বৌদির কাছ থেকে তাড়াতাড়ি সেজে আয়। তোর বৌদি কখন থেকে তোকে নতুন নতুন ডিজাইনাররা জামা কাপড় পরাবে বলে বসে আছে। এই শুনে সীমা অত্যন্ত খুশি মনে সঙ্গীতার ঘরে সাজগোজ করতে চলে যায়। কিন্তু সঙ্গীতা ডিজাইনার আউটফিটের বদলে অদ্ভুত ঝাঁকুন ঝোলা জামা কাপড় কিনে আনে। সেই জামা কাপড়গুলো সাধারণত মানুষজন ম্যাগাজিনের ফটোশুটের জন্য পরে থাকে। ছোট বৌদি, তুমি কেমন জামা কাপড় এনেছো? এই জামা কাপড়গুলো পরে আমি বিয়েতে বসতে পারবো না। এরকম জামা কাপড় তো সেলিব্রিটিরা ফটোশুট করার জন্য পরে, রিয়েল লাইফে কেউ এরকম আউটফিট পরে না বৌদি। এগুলো দেখে মনে হচ্ছে কোনো কিছুর কস্টিউম। এই জামা কাপড়গুলো পরলে আমাকে দেখতে জোকার লাগবে। ও মা, সে কি? আমি এক বড় ডিজাইনার কাছ থেকে এই জামা কাপড়গুলো অনেক দাম দিয়ে কিনে এনেছি, আর তুমি এখন বলছো বিয়ের সময় এই জামাগুলো তুমি পরতে পারবে না? এটা কোনো কথা হলো? তোমাকে এই জামা কাপড়গুলো পরলে দেখতে খুব ভালো লাগবে। সীমা কিছুতেই সেই অদ্ভুত রকমের জামা কাপড়গুলো পরতে চায় না। অন্যদিকে সুমিত্রা দেবীও সেই জামা কাপড়গুলো দেখে অত্যন্ত রেগে যায়। তাই সীমা তখনই তার ছোটদা শুভমকে ডেকে বলে, আচ্ছা বেশ, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর জন্য বেনারসি শাড়ি নিয়ে আসছি। আমি তোকে দোকানে পৌঁছে ভিডিও কল করে তোকে জিজ্ঞাসা করবো কোন শাড়িটা পছন্দ, তারপর সেগুলো দেখে তুই তো নিজের পছন্দ মতো যে কোনো শাড়ি নিতে পারিস, বুঝেছিস? সে কি? তাহলে আমি যে এত কষ্ট করে এরকম ডিজাইনার আউটফিট কিনে আনলাম তার কি কোনো দাম নেই? সীমা, আমি কত কষ্ট করে তোমার জন্য এই ড্রেস পছন্দ করে এনেছি, আর তুমি এই জামা কাপড়গুলো পরবে না, তাই তো? উফ সঙ্গীতা, তুমি থামো তো, তোমার চয়েস সম্পর্কে আমার খুব ভালো জ্ঞান আছে। এরকম কাকতারুয়ার মতো জামা কাপড় কেউ পরে নাকি বিয়ের দিনে? সীমা তুই দাঁড়া, আমি এখনই তোর জন্য বেনারসি আনছি।
এই বলে শুভম তখনই বেনারসি শাড়ি কিনতে চলে যায়। এমন সময় বিয়ে বাড়িতে লোকজন আসতে শুরু করে, কিন্তু প্যান্ডেলে ঢোকা মাত্রই সানাইয়ের বদলে হ্যাপি বার্থডে গান বক্সে বাজতে থাকে, যার ফলে লোকজন বিয়ে বাড়িতে ঢুকে খুবই আশ্চর্য হয়, কারণ সেই বিয়ে বাড়িটা সম্পূর্ণই দেখে একটা বাচ্চার জন্মদিনের পার্টির মতো মনে হয়। আজকে তো সুমিত্রা দেবীর মেয়ের বিয়ে, তাহলে মনে হচ্ছে যেন কারোর অন্নপ্রাশনে চলে এসেছি। প্যান্ডেল আর গান শুনে তো মোটেই মনে হচ্ছে না এটা বিয়ে বাড়ি। আমরা কি ভুল করে অন্য বাড়িতে চলে এলাম? আরে না না, আপনারা ভুল বাড়িতে আসবেন কেন? এটা তো আমার ননদের বিয়ে। আসলে আমি আমার ননদের বিয়েতে স্পেশালি প্রিন্টারেস থেকে ডেকোরেশন করেছি, যাতে আমার ননদের বিয়েটা একটু ইউনিক বলে মনে হয়। ইউনিক? এটা তো দেখে মনে হচ্ছে বাচ্চাদের বার্থডে পার্টি। তার থেকে যদি আপনারা বরং ট্র্যাডিশনাল সানাই বাজিয়ে বিয়ের প্যান্ডেল করতেন, তাহলে অন্তত একটু ভদ্রসভ্য লাগতো। এরকম প্যান্ডেল তো দেখে আমার হাসি লাগছে। এভাবে বিয়ে বাড়িতে উপস্থিত অতিথিরা বিয়ে বাড়ির ডেকোরেশন দেখে খুবই হাসাহাসি করে, যার ফলে অনামিকা অত্যন্ত রেগে যায়। কিন্তু অনামিকা চাইলেও কাউকে কোনো খারাপ কথা শোনাতে পারে না। অন্যদিকে সুমিত্রা দেবী এবং তার মেয়ে সীমা দুজনেই প্যান্ডেল এবং ডেকোরেশন দেখে অত্যন্ত লজ্জায় পড়ে। আমি আমার বৌমাদেরকে দায়িত্ব দিলাম যাতে কাজগুলো সমস্ত কিছু ভালো হয়, এ তো দেখছি বড় বৌমারা ইউনিক বিয়ে করতে গিয়ে লোক হাসিয়ে আমাদের সম্মান নষ্ট করে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শুভম বেনারসি শাড়ি কিনে বাড়িতে আসে। সীমা কোন রকমে সেই শাড়ি পরে তৈরি হতে শুরু করে। সঙ্গীতা সীমাকে সাজগোজের ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু এসবের মাঝে সীমা মেহেন্দি পরতে একেবারে ভুলে যায়। সীমা, এখন তো তোমার শাড়ি চলে এসেছে, তাহলে তোমার আর কোনো চিন্তা নেই। আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। বিয়ে করছো অথচ মেহেন্দি পরবে না, এটা কি হতে পারে? আমি তোমার মেহেন্দিতে ভালো করে তোমার নতুন বরের নাম লিখে দেব। এই বলে সঙ্গীতা সুন্দর করে সীমার হাতে নতুন বরের নাম লিখে দেয়। কিছুক্ষণের মধ্যে বরযাত্রী এসে উপস্থিত হলে পিয়ালি একেবারে বরণ ডালা নিয়ে হাজির হয়। পিয়ালির কাজ ছিল সবাইকে বরণ করে মিষ্টিমুখ করানো, কিন্তু ভুল করে পিয়ালি কন্যা যাত্রীদের বরযাত্রী ভেবে ফেলে, আর বরযাত্রীদের দাঁড় করিয়ে রেখে সে কন্যা যাত্রীদের বরণ করে মিষ্টি খাওয়াতে শুরু করে, যা দেখে বরযাত্রীরা ভীষণই রেগে যায়। এটা কি ধরনের অতিথি আপ্যায়ন শুনি? বরযাত্রীরা সামনে দাঁড়িয়ে আছে আর আপনারা তাদের সামনে অন্য লোকদের আপ্যায়ন করছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, অথচ আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না। ছি ছি ছি, এমন অতিথি আপ্যায়ন আমি কখনো দেখিনি। এই যে বৌমা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুমি বরযাত্রীদের জায়গায় কনে যাত্রীদের বরণ করছো। আমার মান সম্মানটা তোমরা আর রাখলে না। আপনারা দয়া করে কিছু মনে করবেন না, আমার বৌমা আসলে বুঝতে ভুল করেছে। এই বলে সুমিত্রা দেবী বারবার শুভাশিসের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেয়। অন্যদিকে সীমার সাজ পোশাক কমপ্লিট হয়ে গেলে সীমা এবং শুভশিসকে একসঙ্গে মণ্ডপে বসানো হয়, কিন্তু এমন সময় হঠাৎই শুভাশিস ভীষণ পরিমাণে রেগে যায়। সীমা, তোমার অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল? তুমি তোমার হাতে আমার নাম না লিখে অন্য কারোর নাম লিখেছো? তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছেই ছিল না, তাহলে কেন শুধু শুধু বিয়ে করতে রাজি হয়ে গেলে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরে তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কেন তোমার হাতে অন্য কারো নাম লিখতে যাব? আমি তো আমার হাতে তোমারই নাম লিখেছি। এই বলে সীমা নিজের হাতে তাকিয়ে দেখে সেখানে শুভাশিসের বদলে সুভাষ লেখা আছে, যার ফলে শুভাশিস অত্যন্ত রেগে যায় আর সে মণ্ডপ ছেড়ে নিচে নেমে যেতে শুরু করে। এমন সময়, এই যে, দয়া করে তুমি চলে যেও না। আসলে আমার খুব ভুল হয়ে গেছে। আমি ভুল করে শুভাশিসের জায়গায় সুভাষ লিখে ফেলেছি। তুমি দয়া করে এই বিয়ে ভেঙে দিও না। এটা আসলে টাইপিং মিস্টেক ছিল। মেহেন্দি পড়াতে গিয়ে আমার ভুল হয়ে গেছে। আমি এক্সাইটমেন্টে বুঝতে পারিনি। আমাদের একমাত্র ননদের বিয়ে তো, আমরা অতিরিক্ত আনন্দ করতে গিয়ে সবকিছু গন্ডগোল করে ফেলছি। সঙ্গীতার কথা শুনে শুভাশিস এবং তার বাড়ির লোকেরা হেসে ওঠে। অন্যদিকে বরযাত্রীরা অনেক দূর থেকে জার্নি করে আসায় তাদের সবার খুবই খিদে পেয়ে যায়, তাই শুভাশিস এবং সীমার বিয়ে না দেখেই তারা আগে ভাগে খেতে চলে যায়। কিন্তু বিয়েতে স্টার্টারে কাটলেট, নানপুরি এবং মটর পনিরের বদলে প্রথমে অক্টোপাস ফ্রাই, সমুদ্রের লাল কাঁকড়ার লেগ পিস ইত্যাদি সি ফুড পরিবেশন করা হয়। এ বাবা, কি আষ্টে গন্ধ বেরোচ্ছে! ওয়াক, ছি ছি ছি, এখানে তো খেতেই পারবো না। এটা বিয়ে বাড়ি? আপনারা কি আমাদের সঙ্গে ইয়ার্কি করছেন নাকি? একই প্যান্ডেলটা তো দেখে মনে হচ্ছে কারো জন্মদিন হচ্ছে। খাবার দাবার একদম ভালো না। এটা বিয়ে বাড়ি নাকি সি ফুডের ফেস্টিভ্যাল? হ্যাঁ, বাবার জন্মে কোনোদিনও দেখিনি মানুষ বিয়েতে এরকম অক্টোপাস, কাঁকড়া, স্কুইড এসব পরিবেশন করছে। বাবারে বাবা, এই বিয়ে বাড়িতে এসে মনে হয় ভুল করে ফেলেছি। আমাদের আসাটাই উচিত হয়নি। এর থেকে ভালো বাড়িতে দুটো সিদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়তে পারতাম।
এই বলে সমস্ত অতিথিরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করে, যার ফলে সুমিত্রা দেবী এবং তার ছেলেরা খুবই লজ্জায় পড়ে। তারা অতিথিদের অনেকবার আটকানোর চেষ্টা করলেও অতিথিদের মধ্যে কেউই সুমিত্রা দেবীর পরিবারের কথা শুনতে চায় না, যার ফলে সুমিত্রা দেবী তার বৌমাদের উপর ভীষণই রেগে যায়। তোমরা কি একটা কাজকর্ম ঠিক মতো করতে পারো না? এর থেকে ভালো আমি যদি কোনো কোম্পানিকে আমার মেয়ের বিয়ের দায়িত্ব দিতাম, অন্তত ভালো করে আমার কাজটা উদ্ধার হতো। বিয়ে বাড়িতে কখনো কেউ এই সমস্ত আজেবাজে খাবার খাওয়ায়? এসব আপনি কি বলছেন মা? আমি তো ভেবেছিলাম সীমার ডেকোরেশন ওয়েডিং গোয়াতে হবে, কিন্তু গোয়াতে যখন ওয়েডিং হচ্ছে না, তাই ভাবলাম অন্তত গোয়ার মতো খাবার দাবার তো আমরা এখানে অ্যারেঞ্জ করতেই পারি। তাই তো আমি এরকম খাবার দাবার সিলেক্ট করলাম। উফ, তোমাদের মতো বৌমা থাকলে আমার আর শত্রুর অভাব হবে না। ভেবেছিলাম আমার একমাত্র মেয়ের বিয়েটা খুব ধুমধাম করে দেব, কিন্তু এমন অবস্থায় যে কোনো মতে মেয়েটার বিয়ে দিতে হবে, কারণ এত টাকা খরচা করার পরেও তোমরা একটা কাজও ঠিক মতো করতে পারলে না। এভাবে সুমিত্রা দেবী তার চার বৌমাকে ভীষণই বকাবকি করতে থাকে, কিন্তু চার বৌমা মোটেই বুঝতে পারেনি যে তাদের একমাত্র ননদের বিয়ের অনুষ্ঠান এতটা খারাপ হয়ে যাবে, যার ফলে চার বউ ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। এভাবেই সমস্ত ঘটনা শোনার পর অবশেষে শুভাশিস বলে, মা, দাদা, আপনি বৌদিদের এভাবে বকবেন না। বৌদিরা সত্যি সীমাকে খুব ভালোবাসে। তবে আমি কিন্তু একটা কথা বলতে পারি, তোমার বৌদিদের এরকম সিলি মিস্টেকের জন্য আমরা কিন্তু বিয়েটা খুব ভালোভাবে এনজয় করেছি। কি তাই না বাবা? হ্যাঁ, তা বলতে পারিস। আমার মতো একজন এত রাগী মানুষকে ওই বিয়েতে এসে হেসে ফেলতে হলো। নতুন বৌমা, তোমার চার বৌদি কিন্তু বেশ মজার মানুষ। বেয়ান, আপনি কিন্তু বৌমাদের বকাবকি করবেন না। বৌদিরা এত কাণ্ড না করলে আমাদের বিয়েটা মনে হয় এতটা মেমোরেবল হতো না। আমাদের বিয়ের এই ইনসিডেন্ট গুলো কিন্তু সারা জীবন মনে থাকবে। এভাবে শেষ পর্যন্ত সীমার সঙ্গে শুভাশিসের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর সীমা তার পরিবার এবং চার বৌদিকে বিদায় জানিয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। দেবমিতা তার স্বামী প্রতাপ এবং শাশুড়ি মা কমলিকা দেবীর সঙ্গে নৈপুকুর নামক এক গ্রামে বাস করত। সে খুবই সহজ সরল, সুশীল এবং সংসারী একটি মেয়ে ছিল। সে সারাদিন বাড়ির কাজকর্ম নিয়েই পড়ে থাকত। কখনোই সে খালি বসে থাকতে পারত না। সবসময় কিছু না কিছু সে করতেই থাকত। আর সংসারের কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকার ফলে সে তার নিজের শরীরের যত্ন কখনোই নিতে পারত না। সবসময় সে অগোছালো থাকত। এমনই একদিন প্রতাপ দেবমিতাকে বলে, আচ্ছা দেবমিতা, তুমি এত অগোছালো কেন বলো তো? সব সময় দেখি পাগলিদের মতো অগোছালো চুল, নোংরা জামা কাপড় পরে এদিক ওদিক করছো। একটু সাজগোজ করে ভালো ভালো জামা কাপড় পরতে পারো তো। কেন বাড়িতে থাকবো আবার সাজগোজ করতে যাব কেন? বাইরে ঘাটে যখন বেরোবো তখন সাজগোজ করব। আর কেন, আমি এরকম অগোছালো থাকি বলে আমাকে বুঝি খারাপ দেখতে লাগে? না না, তা নয়। আমি বলতে চাইছি একটু পরিপাটি থাকলে তোমাকে অনেক সুন্দর দেখায়। তা না হলে তো তোমাকে দেখে মনে হয় যেন কাজের মাসি। এত সুন্দর মুখখানা, কাজ করে করে দেখো তো কেমন যেন ঝিমিয়ে গেছে। ও ঠিক আছে, আমি কাজের মাসি, তাই তো? ভালো হয়েছে, যাও। আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতে। সংসারের কাজ করতে করতে কখন যে সময় চলে যায় কিছু বুঝতেই পারি না। আর তুমি আমাকে সাজগোজ করতে বলছো। বুঝেছি, আমাকে তোমার পছন্দ হচ্ছে না, আর তাই তো? আরে না না, আমি এটা কখন বললাম? তোমাকে আমি আগে যতটা ভালোবাসতাম ততটাই ভালোবাসি এখনো। আমি তোমাকে এমনিই বললাম পাগলি। দেবমিতা প্রতাপের কথা শুনে সেখান থেকে চলে যায় এবং আবার সংসারের কাজে লেগে পড়ে। সঞ্জয় এরকমই মাঝে মধ্যে দেবমিতাকে সাজগোজ করার জন্য বলতো। শুধু সঞ্জয় নয়, তার শাশুড়ি মা কমলিকা দেবীও দেবমিতাকে পরিপাটি থাকার নির্দেশ দিত, কিন্তু দেবমিতা কারোর কথায় পাত্তা দিত না। এরকম ভাবে কয়েকদিন চলতে থাকে। একদিন প্রতাপ কিছু দরকারি কাজে শহরে গিয়েছিল। সেখানকার শহরের মডার্ন মেয়েদের দেখে তার খুবই ভালো লাগে। ছোট ছোট ড্রেস পরে থাকা সুন্দর স্টাইলিশ মেয়েদের দিকে সে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবে, শহরের মেয়েগুলো কত মডার্ন, স্টাইলিশ, এদেরকে দেখে তো খুবই ভালো লাগছে। আমার বউটা যদি এরকম মডার্ন হতো তাহলে কতই না ভালো হতো। আমার বউটা সব সময় পাগলির মতো ঘুরে বেড়াই। আমি বরং এক কাজ করি, আমি আমার বউকেই মডার্ন সাজাবো। এই বলে প্রতাপ শহর থেকে দেবমিতার জন্য একটা সুন্দর ওয়েস্টার্ন ড্রেস কিনে নিয়ে আসে। ড্রেসটা দেবমিতাকে দিয়ে প্রতাপ বলে, দেবমিতা, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই দেখো, এই ড্রেসটা পরলে তোমাকে দারুণ লাগবে। যাও তাড়াতাড়ি করে ড্রেসটা পরে এসো দেখি। এ বাবা, ছি, এটা তুমি কি জামা এনেছো? জামাটা কত ছোট। ছি ছি, তুমি ভাবলে কি করে এই জামাটা আমি পরবো? সরাও এই জামাটা এখান থেকে। আমি শাড়ি পরেই ঠিক আছি। নির্লজ্জদের মতো এরকম বাজে পোশাক আমি পরতে পারবো না।
আরে দেবমিতা, তুমি এরকম কেন বলো তো? এই জামাটা অতটাও ছোট নয় যেরকম তুমি ভাবছো। এটা পরলে তোমাকে খারাপ লাগবে না, তোমাকে খুবই ভালো দেখাবে। আমি শহরে গিয়ে দেখেছি, শহরের মডার্ন মেয়েরা এরকম ধরনের জামা কাপড়ই পরে সবাই, আর সবাইকে খুব সুন্দরও দেখাচ্ছিল। তুমি বরং এই জামাটা পরে মেকআপ করে দেখো, তোমাকেও মডার্ন মনে হবে। না, আমার মডার্ন সাজার কোনো প্রয়োজন নেই। আমি যেরকম আছি সেরকমই ঠিক আছি। শহরের মেয়েদের কথা আলাদা, শহরের মেয়েরা মডার্ন হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি গ্রামে থাকি, তাই আমি গ্রামের মেয়েদের মতোই থাকবো। আমি এসব কখনোই করব না, যাও তো। দেবমিতার কথা শুনে সঞ্জয়ের খুবই রাগ হয়। সঞ্জয় রাগ করে সেখান থেকে চলে যায়। তখন সেখানে দেবমিতার শাশুড়ি মা কমলিকা দেবী এসে বলে, বৌমা, এই জামাটা খারাপ কি ছিল? আমার ছেলেটা এত শখ করে তোমার জন্য জামাটা কিনে আনলো, আর তুমি পরলে না। যখন তোমার স্বামী তোমাকে এই ধরনের জামা পরার জন্য বলছে, তখন তো তোমার পরা উচিত ছিল। তুমি তো স্বামীর জন্য পরবে, অন্য কারোর জন্য তো নয়। কিন্তু তুমি এটা ঠিক করনি। আপনিও তো দেখছি আপনার ছেলের মতোই কথা বলছেন। আমি আর যাই হোক নির্লজ্জ হতে পারবো না। এতে নির্লজ্জের কি ছিল বৌমা? তুমি তোমার স্বামীর জন্য এই জামাটা পরবে, তোমার স্বামীর জন্য সাজবে, তোমার স্বামী তোমাকে দেখে খুশি হবে। এটা তো খুবই ভালো কথা। মেয়েদের তো সবসময় নিজেদের স্বামীকে খুশি করানোর জন্য সাজতে হয়। এখনো সময় আছে, কিন্তু তোমার স্বামী ঠিক যেরকম ভাবে তোমাকে চাই সেরকম ভাবে নিজেকে তৈরি করো, না হলে কিন্তু তুমি পরে বিপদে পড়বে বলে দিলাম। বিপদে পড়বো মানে? কোন বিপদে পড়ার কথা বলছেন আপনি? ছেলেদেরকে তো জানো না, ছেলেরা হচ্ছে মৌমাছি, যেখানেই ফুলের মধু পাবে সেখানেই দৌড়াবে। একবার যদি তোমার প্রতি আমার ছেলের মন উঠে যায়, তাহলে কিন্তু ও সতীন নিয়েই বাড়িতে ফিরবে। তখন তুমি কেঁদেও কুল পাবে না। আমার ছেলে মডার্ন মেয়েদের পছন্দ করে, তাহলে তোমার মডার্ন সাজতে অসুবিধা কোথায়? না, এটা কোনোদিনই হতে পারে না। আমি থাকতে সঞ্জয় অন্য কাউকে পছন্দ করবে, এটা হতেই পারে না। আমি জানি সঞ্জয় আমাকে খুবই ভালোবাসে, আর এসব আমি কখনো ভাবতেও পারবো না। ঠিক আছে, আমি তোমার ভালোর জন্যই বললাম। এবার তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। দিনকাল খারাপ তো, কে কখন পাল্টে যাবে তার কোনো ঠিক নেই। এই বলে কমলিকা দেবী সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর সঞ্জয় শহরে একটা ভালো কাজ পায়, তাই সে তার পরিবারকে বিদায় জানিয়ে শহরে গিয়ে থাকা শুরু করে। সঞ্জয় মাসে মাসে টাকা পাঠাতো। প্রথম প্রথম সে কিছুদিন পরপরই বাড়িতে আসতো, কিন্তু কয়েক মাস পর থেকে সে বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিল। এমনকি সে এখন বাড়িতে ফোনও করতো না। দেবমিতা ফোন করলেও সঞ্জয় বেশিরভাগ সময় তার ফোন ধরতো না, কিংবা ফোন ধরলেও দু একটা কথা বলে রেখে দিত। একদিন দেবমিতা মন খারাপ করে তার শাশুড়ি মাকে বলে, মা, আপনার ছেলের কি হয়েছে বলুন তো? 3 মাস হয়ে গেল আপনার ছেলে বাড়ি ফিরে আসেনি, আর আমাকে ফোনও করে না, জানেন? আমার কোনো রকমের খোঁজ খবরও নেয় না। ও তো এরকম ছিল না, হঠাৎ করে ও পাল্টে গেল কেন? হ্যাঁ, আমি ঠিক এই কারণেই বলেছিলাম যে স্বামীর মন জোগানোর জন্য নিজেকে সেরকম ভাবে তৈরি করো। আমার ছেলেটা ঠিক শহরে গিয়ে মডার্ন কোনো মেয়ের চক্করে পড়ে গেছে। দেখো, কিছুদিন পর তোমার মডার্ন সতীনকে নিয়ে বাড়ি ফিরবে। এই জন্যই আমি তোমাকে বারবার করে বলতাম, তুমি তো আমার কথা শোনোনি। না না, এইটা কখনোই হতে পারে না। সঞ্জয় নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, সেই জন্য ও আমাকে সময় দিতে পারছে না। ও আমাকে ছেড়ে মডার্ন মেয়েকে কেন বিয়ে করবে? এটা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। তাহলে কি কারণ হতে পারে বলো? আর কি কারণ হতে পারে? তোমার বর তোমাকে ফোন করছে না, তোমাকে সময় দিচ্ছে না, বাড়িতে আসছে না। এগুলো থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমার বর নিশ্চয়ই অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে। কমলিকা দেবীর কথা শুনে দেবমিতার চোখে জল চলে আসে। সে তার স্বামীকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে। সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা হঠাৎ করে তাদের বাড়ির ডোর বেল বেজে ওঠে। মা, মনে হচ্ছে আপনার ছেলে বাড়ি ফিরে এসেছে। দাঁড়ান দাঁড়ান, আমি দরজা খুলবো, আপনি এখানেই দাঁড়ান। এই বলে দেবমিতা দরজা খুলতে যায়। সে দরজা খুলে যা দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। দরজার বাইরে সঞ্জয় 4টে সুন্দরী যুবতী মেয়ের সঙ্গে দাঁড়িয়েছিল। মেয়ে 4টি খুবই ছোট ছোট শর্ট জামা পরেছিল। তারা 4 জনে খুবই মডার্ন ও স্টাইলিশ ছিল। দেবমিতা খুব ভয় পেয়ে যায়। সঞ্জয়, এই মেয়েগুলো কে তোমার সঙ্গে? তুমি এদেরকে বাড়িতে নিয়ে এসেছো কেন? এরা আমার বউ, সরি, এরা হলো আমার শহরের মডার্ন বউ, অর্থাৎ তোমার শহরে মডার্ন সতীন। আমি এদের 4 জনকে 3 মাস আগে বিয়ে করেছি। এখন থেকে এরা আমার সঙ্গে এই বাড়িতেই থাকবে। এটা শুনে দেবমিতার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার উপর যেন পাহাড় ভেঙে পড়ে। তুমি কি বলছো? তুমি আমাকে ছেড়ে একটা নয় 4-4টে মেয়েকে বিয়ে করেছো? তুমি এটা কি করে করতে পারলে? তুমি আমার সঙ্গে এত বড় অবিচার কিভাবে করলে? ছি!
কি কমতি ছিল আমার মধ্যে বলো? আমি কি তোমাকে ভালোবাসা দিতে পারিনি? কেননা তোমার মধ্যে অনেক কমতি ছিল। আমার শহরে মডার্ন মেয়েদের পছন্দ ছিল। আমি তোমাকে এর আগে অনেকবার মডার্ন মেয়েদের মতো গড়ে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি কিছুতেই আমার কথা শোনোনি। তোমাদের মতো গ্রামের মেয়েদের আমার পছন্দ হয় না, তাই আমি শহর থেকে 4টে মডার্ন মেয়েকে বিয়ে করে এনেছি, বুঝেছো? তুমি বিয়ে করেছো ঠিকই, কিন্তু আমাদের 2-3 জনের সংসার চালাতে গিয়েই তো তোমার অবস্থা খারাপ হয়ে যায়। আর তুমি এখন এদের 4 জনকে বসিয়ে বসিয়ে কিভাবে খাওয়াবে? তোমার এত ইনকাম আছে? এই টাকা পয়সা নিয়ে তোকে ভাবতে কে বলেছে? আমরা 4 জন অনেক বড় লোক, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আর সেই জন্যই তো সঞ্জয় আমাদেরকে বিয়ে করেছে। সঞ্জয় শহরের কাজটা ছেড়ে চলে এসেছে। সঞ্জয়কে আমরা আর কোনো কাজই করতে দেব না। সঞ্জয় শুধু সারাদিন আমাদের সঙ্গেই থাকবে আর আমাদের সঙ্গেই সময় কাটাবে, এটাই ওর কাজ। তোমার যা যা জানা ছিল জেনে নিয়েছো তো? এবার যাও, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আর হ্যাঁ, তোমার মডার্ন সতীনদের জন্য কিছু ভালো মন্দ খাবার রান্না করবে। তোমার মতো গ্রামের গেও খাবার রান্না করে নিয়ে এসো না যেন। এই বলে সঞ্জয় তার 4 মডার্ন বউকে নিয়ে সেখান থেকে চলে যায়। দেবমিতা হাউ হাউ করে কাঁদতে থাকে। সে কোনোদিনও ভাবতেও পারেনি সঞ্জয় তার সঙ্গে এটা করতে পারবে। সঞ্জয় পুরোপুরি পাল্টে গিয়েছিল। সে আর আগের মতো ছিল না। সে সবসময় দেবমিতার সঙ্গে বাজে ব্যবহার করত। দেবমিতা দিনরাত সবসময় শুধু কান্নাকাটিই করত। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারত না। এরকম ভাবে কয়েকদিন কেটে যায়। সে তার 4 সতীনের সঙ্গে যখনই সঞ্জয়কে দেখত, তখনই তার দুঃখ কষ্টে বুক ফেটে যেত। একদিন দেবমিতা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আপনি কিভাবে এগুলো মেনে নিচ্ছেন বলুন তো? আপনার ছেলে তো আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন দয়া করে, না হলে আমি মরে যাব। কেন? আমি কি করতে পারি? হ্যাঁ, আমার কি করার আছে? সব দোষ তোমার। বারবার বলেছিলাম আমার ছেলের মনের মতো হওয়ার চেষ্টা করো, শুনেছিলে তুমি? আমি অত কিছু জানি না মা। আমার 4 সতীনকে এই বাড়ি থেকে বিদায় করুন। আপনি চাইলেই এটা সম্ভব হবে। আপনি ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিন, দেখবেন সঞ্জয় আবার আমার হয়ে যাবে। সঞ্জয় এবার যেরকম চাইবে আমি ঠিক সেরকমই হয়ে দেখাবো। না, আমি এটা কখনোই করব না, কারণ তোমার ওই মডার্ন 4 সতীনকে নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমার ছেলের সঙ্গে তোমার ক বছর হলো বিয়ে হয়েছে বলো তো? 4 বছর। 4 বছরে তুমি তোমার শাশুড়ি মাকে কি দিয়েছো? আর 4 দিন হতে না হতেই আমার 4 মডার্ন বৌমা আমাকে দামি দামি সোনা গহনা আর টাকা পয়সা দিয়ে ভরিয়ে তুলেছে। তোমার মতো গরিব মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়াটাই ভুল হয়েছিল। আপনি এগুলো বলতে পারলেন? আপনি কি করে এতটা পাল্টে গেলেন? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। দেবমিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিল, তখনই সে পাশের ঘর থেকে হাসি ঠাট্টার আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি করে সেখানে এসে দেখে সঞ্জয় তার 4 মডার্ন বউয়ের সঙ্গে পার্টি করছে। ডার্লিং, তোমাকে কিন্তু আমার সঙ্গে ডান্স করতে হবে। আই লাভ ইউ ডার্লিং। এই নাও, ড্রিঙ্ক করো। আজকে আমরা সারা রাত ধরে পার্টি করব। সত্যি, তোমরা আমার জীবনে আসার পর থেকে আমার লাইফটা পুরো পাল্টে গেছে। জীবনটা যে এত সুন্দর হতে পারে আমার আগে ধারণা ছিল না। আমার লাইফটা তুমি বরবাদ করে দিয়ে তুমি নিজের লাইফ এনজয় করছো। অনেক হয়েছে, আর নয়, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই যে ডাইনিগুলো, তোমাদেরকে বলছি তোমরা বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি আমার স্বামীকে তোমাদের সঙ্গে আর এক মুহূর্ত থাকতে দেব না। সঞ্জয় শুধু আমার, বুঝেছো? এই, তোর এত বড় সাহস, তুই এদের সঙ্গে উঁচু গলায় কথা বলছিস? বাড়ি থেকে এরা কেউ যাবে না, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মতো গেও গরিব মেয়েকে আমার আর দরকার নেই। বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। এই বলে সঞ্জয় দেবমিতাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। দেবমিতা হাত জোড় করে বারে বারে সঞ্জয়ের কাছে অনুরোধ করতে থাকে তাকে যাতে বাড়ি থেকে না বের করা হয়। এরকম করো না সঞ্জয়, দয়া করে এরকম করো না। তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারো? দোহাই তোমায়, তুমি দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। দেবমিতার কথা সঞ্জয় কিছুই শোনে না। সে দেবমিতার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। দেবমিতা চিৎকার করে ওঠে, সঞ্জয়, এরকম করো না সঞ্জয়, দরজা খোলো। সঞ্জয়, দরজা খোলো। বৌমা, ও বৌমা, তুমি ঘুমের মধ্যে চেঁচাচ্ছ কেন? কি বলছো তুমি? সঞ্জয় কোথায় এখানে? সঞ্জয় তো শহরে গেছে। সঞ্জয় সঞ্জয় করে চেঁচিয়ে উঠলে কেন? ও, এগুলো তাহলে স্বপ্ন ছিল? আমি তো মনে করেছিলাম সত্যি সত্যি সঞ্জয় হয়তো 4টে সতীনকে বাড়িতে নিয়ে এসেছে। মা, আপনি সঞ্জয়কে ফোন করে বাড়িতে ডাকুন। আমি ওকে কিছুতেই আর একা ছাড়তে পারবো না। এরকম বলতেই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। দেবমিতা খুবই ভয় পেয়ে তাড়াতাড়ি করে দরজা খুলতে চায়। দরজা খুলতেই সে সঞ্জয়কে দেখতে পায়।
এই দেখো আমি তোমাদের জন্য অনেক গিফট এনেছি। সরি দেবমিতা, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার ফোন ধরিনি। শহরে থেকে যা টাকা ইনকাম করার আমি করে নিয়েছি। আমি এবার আর শহরে ফিরে যাব না, আমি গ্রামে থেকেই ব্যবসা করব। তোমাকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে শহরে থাকা আমার পক্ষে সম্ভব না। আর শহর খুবই বাজে একটা জায়গা, শহরের মানুষগুলো খুব বাজে। আমাদের গ্রাম ওদের চেয়ে অনেক ভালো, গ্রামের মানুষ অনেক বেশি সরল। আমি আমার গ্রামের মাটিতেই থাকতে চাই। সঞ্জয়ের কথা শুনে দেবমিতা খুবই খুশি হয়। সে মনে মনে উপরওয়ালাকে ধন্যবাদ জানাতে থাকে তার স্বামীকে সুরক্ষিত অবস্থায় বাড়িতে পাঠানোর জন্য। এভাবেই দেবমিতা আবার সঞ্জয় ও তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে।